আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি হাবিবা আফরোজ। বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের নতুন ঘোষণার পর এর প্রভাব পড়েছে মার্কিন শেয়ার বাজারে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত বাংলাদেশি পণ্যের উপর নতুন করে 35% শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠিও লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উচ্চ শুল্ক এড়ানোর জন্য কোনো বিকল্প পথে পণ্য পাঠালেও তা এই শুল্কের আওতায় আসবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই 35% শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। বাংলাদেশ যদি এই শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার আরও বাড়ানো হবে। চিঠিতে এমন হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আমরা নির্ধারিত 35%-এর সঙ্গে আপনার বাড়ানো হার যুক্ত করব। ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অস্থিতিশীল বাণিজ্য ঘাটতি তৈরি করেছে, যা মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর নির্ভর করে শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প। শুধু বাংলাদেশই নয়, নতুন করে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট 14টি দেশ। এর আগে গেল এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তখনও বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন তিনি, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অনুরোধে 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেন ট্রাম্প, যা শেষ হবে আগামী 9 জুলাই। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর বৈঠকে শুল্ক আরোপ কমে আসতে পারে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। আলোচনার দুয়ার খোলা রাখতে উচ্চ হারের শুল্ক 3 মাসের জন্য স্থগিত করে দেশটি। শুল্ক কমাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠির পরিপ্রেক্ষিতে সর্বশেষ 37% থেকে 35% করা হয়। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খাবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন বাস্তবতায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সম্ভাবনা আছে। কালকে খুব ভোরবেলা ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো। প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%। এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো ইউএসটিআর এর সাথে কথা বলা। উপদেষ্টা বলেন, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন, সেখানে এত শুল্ক দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে, ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। এদিকে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গম, সয়াবিন, এয়ারক্রাফট সহ বিভিন্ন পণ্যের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয়, সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।
বাংলাদেশি পণ্যের উপর নতুন ৩৫% শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। এতে কম শুল্কের দেশে অর্ডার স্থানান্তর হতে পারে বলে শঙ্কা তাদের। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় $৮.৫ বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য দেশটি। গেল এপ্রিলে ১৪টি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের অনুরোধে তা ৩ মাস স্থগিত করা হয়। সেই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে এবার ২% কমিয়ে ৩৫% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও আগে এর পরিমাণ ছিল ১৫%। এই অবস্থায় বাড়তি খরচের কারণে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা কম শুল্কের দেশে অর্ডার স্থানান্তর করতে পারেন বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের পোশাক খাত সহ অন্যান্য শিল্প। যদি 35% থাকে তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব রপ্তানির পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস, সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। এই পরিস্থিতি মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে বৈঠকেরও তাগিদ দেন তারা। আমরা যেন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ, যে 3টা দেশকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তাদের সাথে যেন আমরা একটা সমান তালে কম্পিট করতে পারি, সেটা নিয়ে সরকার অবশ্যই চেষ্টা চালিয়ে যাবে। শুধু কথার ফুল ধরে দিয়ে তো হবে না যে আমরা উইন উইনে যাব। তো এখন উইন উইন কি, আমরা এখন তো টোটালি একটা ডেঞ্জার জোনে চলে গেছি। এখনই অন্তত 10 পৃষ্ঠা হলেও একটা খসড়া নিয়ে যেতে হবে তাদের সামনে। এই খসড়া নিয়ে তারপরে তারা কি চায়, আমরা কি চাই, সেটা উপস্থাপন করতে হবে, করে শুল্কের বিষয়ে একটা চুক্তি করতে হবে। অভ্যন্তরীণ বাণিজ্য খাতে সংস্কার এবং শুল্ক কাঠামো সহজ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় কমিশন। এ লক্ষ্যে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে হবে। এর আগে কানাডার হাই কমিশনারকে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার পর সিইসি বলেন, গত 3 নির্বাচনকে সুষ্ঠু বলে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা এবারের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পাবে না। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে সিইসি বলেন, মিস ইউজ ও AI দিয়ে অপপ্রচার নির্বাচনের জন্য হুমকি। এ ব্যাপারে কানাডা প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছে। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের যাচাই বাছাই করে অনুমোদন দেয়া হবে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি সদস্যদের আইডি কার্ড বিতরণ ও ফল উৎসব উদ্বোধন শেষে সিইসি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই কমিশনের মূল লক্ষ্য। আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়া যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরবে। গত 3টি নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নষ্ট হওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন। নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের। আতিকা রহমান, RTV, ঢাকা।
ভিন্ন মত থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানের প্রচলিত রাজনৈতিক পদ্ধতিতে স্বৈরাচার তৈরি করছে, যার পরিবর্তন চায় বিএনপি। অন্যদিকে পরিকল্পিত মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে অভিযোগ রুহুল কবির রিজভীর। রুদ্র রফিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সমসাময়িক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি ধারণ করে এই দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হাসিনার মতো নানা বয়ান তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। এদিকে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় কি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা, এটাকে আমরা বাদ দিতে পারি না। আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়। তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতেই বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। গণমাধ্যমের উপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি উঠে আসে অনুষ্ঠানে। নিজেকে তৈরি করার জন্য মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতের আগে তিনি এসব কথা বলেন। আবরারের কবর জিয়ারতের পর কুমারখালীর আলাউদ্দিন মোড় ও শহরের ৫ রাস্তার মোড়ে পথসভা শেষে বিকেলে মেহেরপুরে যায় এনসিপির জুলাই পদযাত্রা। আবারও যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে। অর্থনীতির সার্বিক সংস্কারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। পুঁজিবাজারে নতুন বিনিয়োগ না আসার পেছনে আমলাতান্ত্রিক জটিলতা ও করের হারকে দায়ী করেন বক্তারা। তবে বাজারে দ্রুতই সুদিন ফিরবে বলে আশাবাদী অনেকেই। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। নানা টালমাটালের মধ্য দিয়ে এক অর্থবছর শেষ করেছে দেশের পুঁজিবাজার। বাজার উন্নয়নে তাই গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। পুঁজিবাজার সম্প্রসারণ নিয়ে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের এই আয়োজন, যেখানে বিদেশি বিনিয়োগ ও নতুন আইপিও না আসার কারণ তুলে ধরেন বক্তারা। উঠে আসে সুকুকের মতো বন্ড চালুর প্রয়োজনীয়তাও। সুকুক মার্কেটটাকে আমরা যদি সত্যি ডেভেলপ করতে চাই, এবং বাংলাদেশের সাধারণ মুসলমানরা কিন্তু আসলে চায় যে প্রপার একটা মার্কেটে ইনভেস্ট হোক। পলিসি যেগুলো নেওয়া হয় সেগুলো খুব স্টেবল পলিসি হয় না, সেটা খুবই ঘন ঘন পরিবর্তিত হয়। কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়া ডিজিটাইজড করার কথা জানান ডিএসসি চেয়ারম্যান। মূল্যস্ফীতির চাপ থাকায় কিছুটা উচ্চ সুদের হার রাখা হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো আমাদের বা বড় বড় কর্পোরেট হাউসগুলো লোনের ক্ষেত্রে ব্যাংকগুলো থেকে লোন না নিয়ে কিভাবে ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার ইস্যু করে বা ইকুইটি কালেক্ট করে করতে পারে, সেই বিষয়টাকে আমরা চিন্তা করছি। নিজস্ব সক্ষমতা তৈরি হয়নি আমাদের, না আমাদের ব্রোকারেজ হাউসগুলা, না আমাদের মার্চেন্ট ব্যাংকগুলা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলা, কিংবা স্টক এক্সচেঞ্জের।
ভেঙে পড়া অর্থনীতি এগিয়ে নিতে পুঁজিবাজার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তুলে ধরেন সংস্কার কার্যক্রমে কিছু প্রতিবন্ধকতার কথাও। সংস্কার কখনো উইন উইন হয় না, মানে উইন উইন করতে হয়, করতে গেলে অনেক রকম বিষয় আমাদেরকে আরো চিন্তায় আনতে হয়। এখানে হোল ইকোনমিক কলাপস করতেছে, সেখানে সবাই লুজার, তখন সেখানে সংস্কার করা খুব ডিফিকাল্ট। আস্থার অভাব থাকলে সংস্কারেও ইতিবাচক ফল আসবে না বলে মনে করেন ডক্টর আনিসুজ্জামান। যত সংস্কারই করি, যত আইন পরিবর্তন করি, ইট উইল বি বিগ ড্র্যাগ অন আওয়ার সোসাইটি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জুলাই আন্দোলনের উত্তাল প্রতিটি ক্ষণ যেন স্মৃতিপটে এখনও দৃশ্যমান, ফিকে হয়নি এতটুকুও। কোটা সংস্কারের দাবিতে ৮ জুলাই ছিল বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিন। সড়ক, মহাসড়ক আর রেলপথ অবরোধ করে আন্দোলন করে হার না মানা শিক্ষার্থীরা। উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কোটা প্রথা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জুলাইয়ের উত্তাল দিনের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ। ৮ জুলাই ঠিক ১ বছর আগে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচি পালনে দুপুরের পর থেকে রাস্তায় নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পুলিশ বিক্ষোভ মিছিল রুখতে এলে এতটুকু পিছু না হটে বীর দর্পের সামনে এগিয়ে যান তারা। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। এভাবেই আন্দোলনকারীদের সাহসী মনোবলে বিস্মিত হয় পুরো দেশ। আন্দোলন সফল করতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয় সেদিনই। রক্তে আগুন ধরানো জুলাই আন্দোলনের স্মৃতি পরম যত্নে বুকে লালন করে রেখেছেন বিপ্লবী ছাত্ররা। যখন দেখি যে আমার আশেপাশে সবাই নিজ উদ্যোগে যখন আন্দোলনে চলে আসতেছিল, তাহলে মানে ওই টাইমে আসলে রুমে থাকা কোনোভাবেই পসিবল না। চোখ বন্ধ করলে প্রত্যেকটা দিন এই স্মৃতিগুলো খুবই উজ্জ্বলভাবে আমাদের চোখের সামনে আসে। মোটিভেশনের কথাটা যদি বলি, আমাদের মোরাল কখনো ডাউন হয় নাই, আমাদের মোরাল হাই ছিল। কারণ আমাদের দেখা গেল যে মানে যখনই ওরা কোনো এগেনস্ট মানে কর্মসূচি দিত, ওইটা আরো পুনর্জীবিত করতো আমাদের। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দাবি আদায়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এদিন কোটা পদ্ধতি সংস্কার সহ 4 দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রংপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, গোপালগঞ্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি আদায়ে। মা চাচিরা হাঁড়িতে করে খাবার রান্না করে খিচুড়ি, ডাল যে যেভাবে পেরেছে আমাদের সাহায্য করেছে। আমাদের যে চাওয়াটা ছিল, যে পাওয়াটা ছিল, আমরা একটি স্বাধীন দেশ করব। আসলে উত্তপ্ত একটা পরিস্থিতি ছিল, সেই মোমেন্টে আমরা এখানে আন্দোলন করেছিলাম। যদি আবারও কোনো শক্তি মানুষের অধিকারের প্রশ্নে বৈষম্য সৃষ্টির চেষ্টা করে, তবে আবারও রুখে দাঁড়াবেন বিপ্লবী শিক্ষার্থীরা, এমনই প্রত্যয় তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দেখছেন সন্ধ্যার সংবাদ। এবার নিচ্ছে আইসান্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে টানা বৃষ্টি, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। কক্সবাজার সৈকতে ভেসে গেল 3 শিক্ষার্থী। এবং যাত্রাবাড়ির একটি বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি। ডাকাত দলের হামলায় বাড়িওয়ালার মৃত্যু, স্ত্রী অবস্থা গুরুতর, টাকার স্বর্ণালংকার লুট। সন্ধ্যার সংবাদ দেখছেন RTVতে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি হাবিবা আফরোজ।
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় জেলাগুলোতে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়ে পড়ছে। স্থানীয় নদীগুলো 1 নম্বর ও সাগরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারের উত্তাল সাগরে নেমে ভেসে গেছে 3 শিক্ষার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সাগরে লঘুচাপের কারণে 2 দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা খুলনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে ঘরবন্দি নগরের বাসিন্দারা। এদিকে কক্সবাজারে উত্তাল সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। মঙ্গলবার সকাল 9টার দিকে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। ভোলায় আজও ভোর থেকে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইছে। ভোলা, লক্ষ্মীপুর ও মনপুরা ঢাকা রুটসহ অভ্যন্তরীণ 6 রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফেনীতে গেল 3 দিনে টানা বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জনভোগান্তিতে পানিবন্দী নগরীর কয়েক লাখ মানুষ। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয় এবং 12 থেকে 13 জুলাই পর্যন্ত এমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বরিশালে 24 ঘন্টায় 81.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শহরের প্রধান সড়ক সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরা ট্রলার। সাকিব আল হাসান, RTV। রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাড়িতে ঢুকে মারধর করে এক ব্যক্তিকে হত্যা ও তার স্ত্রীকে জখম করেছে ডাকাতরা। এই সময় টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। স্বামী ইসমাইল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করলেও গুরুতর আহত সালেহা বেগমকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে ডাকাতদের ধরতে অভিযান চলছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ভোর 4টার দিকে যাত্রাবাড়ির বিবির বাগিচার এই বাড়ির দোতলার পেছন দিকে গ্রিল কেটে ভিতরে ঢোকে 4 ডাকাত। বাড়ির মালিক ইসমাইল হোসেনকে মারধর করে এবং তার স্ত্রী সালেহা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালেহা বেগমকে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাকাত ঢুকছে, ডাকাতি কইরা যাওয়ার সময় মারধর হয়েছে, মারপিট হয়েছে। আমরা তৎক্ষণাৎ যাই, যাওয়ার পর দেখি আমরা আপনার ওনার হালকা নিঃশ্বাস নিচ্ছে মনে হচ্ছিল আমাদের, আর ওনার ওয়াইফের পা থেকে ব্লিডিং হচ্ছে। আমরা সময় না নিয়ে আমরা ওনাদেরকে মেডিকেলে পাঠাইছি। ঘটনার পর বিবির বাগিচার ওই বাসায় তদন্তের জন্য যায় পুলিশ। বাড়ির সামনের দিকে সিসি ক্যামেরা থাকলেও পিছন দিয়ে ডাকাতরা ভিতরে যাওয়ায় কোনো ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মূল রহস্যটা কি, কারা কারা জড়িত। যে বয়স্ক মহিলা তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি। আমরা আশা করি এই খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এই পর্যায়ে জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকারি বিভিন্ন দপ্তরে পার্ট টাইম চাকরির সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেসব পদে স্থায়ী নিয়োগের দরকার হয় না সেসব পদেই শিক্ষার্থীরা কাজের সুযোগ পাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি তার ফেসবুকে তথ্য জানান। পোস্টে বলা হয়, পার্ট টাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয় কমবে, শিক্ষার্থীদের আর্থিক সচ্ছলতা আসবে। এর আগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিভিন্ন উন্নত দেশের মতো 5 আগস্টের পরে ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে প্রায় 1000 শিক্ষার্থীকে পার্ট টাইম চাকরির সুযোগ দেওয়া হয়েছে। এই পথ ধরেই সরকারের বিভিন্ন অফিসে পার্ট টাইম চাকরিতে নিয়োগ পেতে পারে শিক্ষার্থীরা।
চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2025 আয়োজন করেছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান স্টারিনেট, যারা উন্নত ডিগ্রি, নিরাপদ ভবিষ্যৎ এবং সম্ভাবনাময় ক্যারিয়ারের আশায় অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী তাদের জন্য আয়োজিত হয় এই রোড শো। এতে অংশ নিয়েছে অস্ট্রেলিয়ার 30টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। তারা ভর্তি প্রক্রিয়া, কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা ও জীবনযাত্রার খরচ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়। অস্ট্রেলিয়া কিন্তু এখন টপ ডেস্টিনেশনগুলোর মধ্যে আছে। অন্য কান্ট্রি যেমন ধরেন ইউএসএ অথবা কানাডা, যেখানে ভিসা রিজেকশন চান্সটা হাই, বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি 98% মতো ভিসা কিন্তু পাচ্ছি। অস্ট্রেলিয়া এমন একটি ডেস্টিনেশন যা কিনা অন্যান্য ডেস্টিনেশনের চেয়ে বেশি সিকিউর ইন টার্মস অফ ভিসা গ্র্যান্ট অর পিএসডব্লিউ বা পিআর সেটেল হওয়ার ব্যাপারে। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন 5-এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নির্মাতা ও শিল্পীদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে বলা হয়, আগামী 7 কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে না নিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুরুতে জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নেপাল চীন সীমান্তে প্রবল বর্ষণের সৃষ্ট বন্যায় ফ্রেন্ডশিপ ব্রিজ ভেঙে ভেসে গেছে। অন্তত 29 জন নিখোঁজ রয়েছে। নেপালের সেনাবাহিনী এখন পর্যন্ত 11 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার নদীর পানি উপচে বন্যা দেখা দিয়েছে। চাষের জমি ও জনপদ প্লাবিত হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে যাওয়ার মিশনে আজ রাতে মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ ক্লাব চেলসি। মেট লাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। আসরে অপরাজিত থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে ফ্লুমিনেন্স। এদিকে গ্রুপ পর্বের হারের পর ছন্দ খুঁজে পেয়েছে চেলসি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।